আমাদের দিক থেকে হতাশা এবং আশা দুটো দিকই আছে। হতাশার দিক এটাই যে একের পর এক ডেট পাচ্ছি, এই মামলার কোনো নিষ্পত্তি হচ্ছে না। কলকাতা হাইকোর্ট আমাদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়ে আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ না থাকা সত্ত্বেও পুরো প্যানেলটা বাতিল করলো। কলকাতা হাইকোর্ট বলে দিল 12% সুদ সহ পুরো টাকা ফেরত দিতে হবে। সেটা কাদের বলেছে? যারা ইতিমধ্যে চিহ্নিত হয়ে গেছে যে অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের। আমাদের তো বলেনি। তাহলে আমাদের চাকরি কেন খাওয়া হলো? কলকাতা হাইকোর্ট একই সাথে দু রকমের রায় দিচ্ছে। এক বলছে তোমরা 12% সুদ সহ টাকা ফেরত দেবে, আমাদের বলছে না, কিন্তু যারা অবৈধভাবে চাকরি পেয়েছে তাদের বলছে। আবার আমাদেরকে টাকা ফেরত দেওয়ার কথা বলছে না, আবার আমাদের চাকরিটাও খেয়ে নিচ্ছে। অর্থাৎ চাকরি খেয়ে নেওয়ার সাথে আর টাকা ফেরত না দেওয়ার সাথে বলে দিচ্ছে তোমরা বৈধ, তবু তোমাদের চাকরি খেয়ে নিলাম। কেন? কারণ আমরা মনে করছি এই প্যানেলে আরও কিছু দূষিত থাকলেও থাকতে পারে। কোর্ট কি, বিচার ব্যবস্থা কি এরকম অনুমানের ভিত্তিতে চলে? সিবিআই তদন্ত তাহলে কেন করলো? সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, ভারতের একটা প্রিমিয়াম ইনভেস্টিগেটিং এজেন্সি, তার ফাইনাল চার্জশিট তারা জমা দিয়ে দিয়েছে। কারা অবৈধভাবে চাকরি পেয়েছে চিহ্নিত হয়ে গেছে। আপনারা কিসের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিলেন যে প্রায় 90% শিক্ষকের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, সংখ্যাটা 15,403 জন, যাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন নেই, তাদেরও চাকরি খেয়ে নেবেন? কিসের ভিত্তিতে? এটা কেমন দেশে? আজকে আমরা সত্যি আগের দিন যেটা হতাশাগ্রস্ত হয়েছিলাম সেটাকে অনেকটা আমরা মানে পজিটিভ ভাবছি। কারণ সমস্ত দিক থেকে আমাদের যে মনের কথাগুলো হাইকোর্টে যেগুলো আমরা বলতে পারিনি, সেটা কিন্তু আমাদের লয়ার মাধ্যমে সেটা সম্পূর্ণ আমরা তুলে ধরেছি। আমরা অনেকটা পজিটিভ এবং সিজিআই বিভিন্নভাবে দিক থেকে আমাদেরকে অনেকটা আমরা বুঝতে পেরেছি যেটা আমরা ন্যায়ের পক্ষে যাব। আমরা এই আন্দোলন মানে কি হবে না হবে, আমাদের শীর্ষ নেত্রীরা দিল্লি আছে, তারা ফিরে আসলে আমরা টোটালটা আপনাদের জানাবো। এবং আমরা এটাও বলতে চাই যে ন্যায় বিচার আমরা একসময় পাবই। দেখা গেল যে বিচারপতি যথেষ্ট মনোযোগ দিয়ে প্রত্যেকটি পক্ষের যথাযথ বক্তব্য শুনেছেন এবং তিনি নিজে এনকোয়ারি করে জানার চেষ্টা করেছেন যে সেই উকিল টেন্টেড অথবা নন টেন্টেড কোন পক্ষের হয়ে বলছেন। তার প্রয়োজনীয় যে তথ্যগুলি জানার ছিল সেগুলো তিনি সওয়াল করে কিন্তু তাদের কাছ থেকে জেনে নিয়েছেন। অতএব আমাদের যতটুকু মনে হচ্ছে বা যতটুকু দেখলাম যে তিনি কিন্তু যথেষ্ট আগ্রহী এবং সমস্ত সঠিক তথ্য তিনি সংগ্রহ করার জন্য একেবারে তিনি তার সমস্ত প্রচেষ্টা দিয়েছেন। তিনি কিন্তু শুনছেন, কেসটা বলা চলবে না যে শোনেননি, শুনছেন, তিনি বোঝার চেষ্টা করছেন। দেখুন, আমরা প্রত্যাশা করছি, আমরা আশাবাদী এবং এটা উচিত হবে। আমরা মনে করছি যে ন্যায়ের আদালতের কাছে আমরা ন্যায়ের বিচার পাব। যেহেতু দীর্ঘদিন ধরে কলকাতা হাইকোর্টে হিয়ারিং হয়েছে এবং সেই হিয়ারিংয়ে আত্মপক্ষ সমর্থনের জন্য আমরা কোনো বক্তব্য রাখতে পারিনি। সর্বোচ্চ আদালতের কাছে আমাদের তরফ থেকে আমাদের আইনজীবী আমাদের যে বক্তব্য তা সুপ্রিম কোর্টে তুলে ধরা হয়েছে। সেগ্রিগেশন যে সম্ভব, কোন কোন ভিত্তিতে সম্ভব, তদন্ত হয়েছে, তদন্তের তথ্য প্রকাশিত হয়েছে, সেই তদন্তকে তার স্ট্যাটিস্টিক্যাল রিপোর্ট নিয়ে সেগ্রিগেশন যে সম্ভব এটা আশা করি সিজিআই বুঝেছেন এবং আমরা নেক্সট হিয়ারিংয়ের দিকে তাকিয়ে থাকব যে ন্যায়ের বিচার আদালতের কাছে ন্যায় বিচার আমরা পাবো, এটাই আমরা আশাবাদী। নিয়োগের আইনে, নিয়োগের বিধানে কোথাও কিন্তু সিবিআই এর কোনো রোল নেই। ফলে একদম একদম, এবং শুধু তাই না, তাদের পক্ষ থেকে তো রিটেন সাবমিশন এসছে এবং তারা রিটেন সাবমিশন করে যাদের এই অবৈধ নিয়োগ বলছে তাদের বাইরেও অনেক অবৈধ নিয়োগ রয়েছে। তারা যে কারা কারা অবৈধ সেটা একেবারে সম্পূর্ণ তথ্য দিচ্ছেন না। এই যে ধরুন 5,485 জন বলছে, এটা কিন্তু সম্পূর্ণ তথ্য নয়। ফলে এই যে সম্পূর্ণ তথ্য দেওয়া, কি কি অবৈধতা রয়েছে, নিয়োগের কোন কোন স্টেপে কি কি ইরেগুলারিটিস হয়েছে, কি কি ইলিগালিটিস হয়েছে, কোথায় এই নিয়োগের যে রুল সেটা ভায়োলেশন হয়েছে, সেটা কিন্তু তারা সম্পূর্ণ তথ্য দিচ্ছেন না। ফলে কলকাতা হাইকোর্টও কিন্তু যে জিনিস করেছিল, বারবার সেই এসএসসি বোর্ড সরকারকে অপরচুনিটি দিয়েছিল, হাইকোর্টও সুপ্রিম কোর্টও তাই করছে। এখন নিশ্চিতভাবে হাইকোর্টের অর্ডার আমরা জাজমেন্ট দেখেছি, সুপ্রিম কোর্টের জাজমেন্টের জন্য অপেক্ষা করছি। পরের দিন আমরা দেখুন, আজকে যারা বৈধ বলে ক্লেম করছেন, যারা অবৈধ বলে নিজেদের আইডেন্টিফাই করছেন, তাদের প্রত্যেকের পক্ষ থেকেই সাবমিশন রাখা হয় এবং একটি সাবমিশন উঠে আসে যে 2018 সালে একজন আরটিআই করেছিল, সে যে ওএমআর শিটটি পেয়েছিলেন এবং সিবিআই এর উদ্ধার করা যে ওএমআর শিট, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। তখন প্রধান বিচারপতি বলেন, মাননীয় প্রধান বিচারপতি, যে সেটা যদি ঘটে থাকে তাহলে যে বেসিক্যালি ওএমআর শিট যেটা ম্যানিপুলেটেড তার উপর যদি মূল্যায়ন হয় তাহলে কিন্তু ওরা নিয়োগ প্রক্রিয়ায় বাতিল। কারণ যে সিবিআই উদ্ধার করা ওএমআর শিটে ধরুন 0 পেয়েছে,
অ্যাকর্ডিং টু সিবিআই উদ্ধার করা মার্কশিট, তাকে বাড়িয়ে 53 করা হয়েছে। এখন 0 পাওয়া ওই মার্কশিটটাও যদি ম্যানিপুলেটেড হয়, বা ধরুন 1 পাওয়া ওই মার্কশিট, 2 পাওয়া ওই মার্কশিট, 3 পাওয়া ওই মার্কশিট, 40 পাওয়া ওই মার্কশিট, সেটাও যদি ম্যানিপুলেটেড হয়, তাহলে নিয়োগ প্রক্রিয়াটি তো থাকে না, ফলে নিয়োগ প্রক্রিয়াটি তো বাতিল হয়ে যায়। সে কথা প্রধান বিচারপতি বলেন, এবং মানে প্রধান বিচারপতির প্রথম থেকে যা স্ট্যান্ড ছিল সেটাই দেশের আইন, যে যদি সেগ্রিগেশন সম্ভব হয়, সেগ্রিগেশনের পয়েন্টে মূলত তিনি আর্গুমেন্ট শুনতে চাইছেন বলে আমার মনে হয়, যে সেগ্রিগেশন সম্ভব কি সম্ভব না, এবং সেগ্রিগেশন সম্ভব হলে কিভাবে সেগ্রিগেশন সম্ভব। যারা কেউ, আমার যা মনে হয়েছে, আদালতকে এখনো পর্যন্ত সেই স্যাটিসফাই করতে পারেনি যে হ্যাঁ সেগ্রিগেশন সম্ভব, যে এই কারণে সেগ্রিগেশন সম্ভব।